আমি গত 4-5 বছরে এত হোমলেস মানুষ দেখিনি। আসসালামু আলাইকুম, পরিচয় করে দিচ্ছি, উনি হচ্ছে মাহবুব, উনি কানাডায় থাকে। মাহবুব, আপনি কানাডায় কবে আসছেন? আমি 2015-তে। 2015-তে। উনি আমার এক্স কলিগ, সে আবার নান্দুস থেকে বিশাল খাওয়া দাওয়া নিয়ে আসছে আমাদের জন্য। তো মাহবুব, আমাদেরকে একটু আপনার কানাডা আসার গল্পটা একটু যদি শুনান, যদিও সেটা 2015-তে, এখন আপনি মনে হয় সম্ভবত ফ্যামিলি স্পন্সরশিপে আসছিল। হ্যাঁ। তো এই ফ্যামিলি স্পন্সরশিপটা নিয়মটা কি যদি আমাদের একটু বলেন, মানে কিভাবে আসলেন, কিভাবে চাকরি পেলেন? আচ্ছা, ওই সময় ব্যাপারটা হচ্ছে, ওই সময় রুলসটা ছিল অন্যরকম। তখন ছিল হচ্ছে ফ্যামিলি, আমার বোন স্পন্সর করে হচ্ছে আমার মা আর বাবাকে। ওকে। সো আমি আসি হচ্ছে অ্যাজ এ ডিপেন্ডেন্ট। আচ্ছা। তখন এইটা হচ্ছে রুলসটা ছিল আন্ডার 18 হইতে হবে। এইজ যেটা ছিল, মানে যখন অ্যাপ্লাই করবে তখন 18 আন্ডার 18 হইতে হবে। আমার এইজ, ওরা যখন অ্যাপ্লাই করে তখন আমার এইজ দেখানো হয়েছিল আন্ডার 18। ওকে। ওইটা মোটামুটি তখন আমি স্কুলে পড়ি আর কি, ওই স্কুল আর কলেজে মাত্র শুরু করছি ওই সময়। তখন অ্যাপ্লাই করে, এর মাঝখানে হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট ছিল আমার বাবা। ওকে। সো বাবা মারা যাওয়ার পরে হচ্ছে, তো আবার এখানে একটু ওদের সিআরএতে আবার ইনফরমেশন আপডেট করতে সবকিছু মিলে অনেক সময় লেগে গেছে। তখন 7 থেকে 8 বছরের মতো লাগছে আমার পুরো প্রসেসটা কমপ্লিট হতে। 7 থেকে 8 বছর মতো লাগছে ওইটা। ওকে। এটা হচ্ছে ওদের কিছু ফল্টের কারণে হয়েছে। ওরা আমার ডেট অফ ওরা বার্থ, মানে কারা? সিআর মানে কি? কানাডা রেভিনিউ। ও আচ্ছা, ওকে। মানে ক্যানাডিয়ান যারা অথরিটি, তাদের কিছুটা আমরা, ওরা হচ্ছে আমার ডেট অফ বার্থে মিস্টেক করছিল, যেটা ওরা আবার রেকটিফাই করে পরবর্তীতে। ওরা তখন ওরা অ্যাপ্রুভ করে আমি আসি 2015 অক্টোবরে আসি। 2015 তো যতদূর মনে আছে, আমি আর আপনি তখন সাভারের ব্রাঞ্চে বসতাম, আমরা একসঙ্গে আসা যাওয়া করতাম, অনেক পুরনো স্মৃতি। মানে ওই কথা উঠলে নস্টালজিক হয়ে যেতে হয়। তো আচ্ছা মাহবুব, তো এখন 2015-তে আসার পরে আপনার জব পেতে, আপনি তো যেহেতু ফ্যামিলি স্পন্সরশিপ কোটায় আসছেন, তো দ্যাট মিন্স হচ্ছে কি আপনি তো পিআর হিসেবে আপনার আলহামদুলিল্লাহ যে সার্ভাইভাল পিরিয়ডটা, ওটা আবার এখানে যেহেতু বোন ছিল, আবার সাপোর্ট যেটা ছিল সেটা অনেকের যেটা থাকে না, অনেকের যেটা থাকে না, আমার ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো জিনিস। তারপরেও তো কিন্তু চাকরি তো নিশ্চয়ই আপনার নিজ যোগ্যতাতে এখানে পেতে হয়েছে। এটা অনেকে বলে যে হ্যাঁ রিকমেন্ড করতে হয় বা রেফারেন্স লাগে, এটা সাথে একটু ক্লিয়ার করেন। এইখানে হচ্ছে দুইটা ওয়ে আসলে জবের ক্ষেত্রে। আমি শুরুতে এসে সার্ভাইভাল জব করছি। আমি এসে এখানে কফি শপে কাজ করছি ফার্স্টে। আচ্ছা। 6 to 7 মান্থ আমি ওখানে কাজ করছি কফি শপে। ওকে। তখন হচ্ছে আসার পরই আমি জয়েন করি। আমি আসছি 2015 অক্টোবরের 8 তারিখ। আমি টিম হর্টনে, মানে ওইটা কফি শপ এখানে, এটা বাংলাদেশের মতো, বাংলাদেশে টং দোকানের মতো এখানে টিম হর্টন বিখ্যাত। এখানে সব মোড়ে মোড়ে টিম হর্টন আছে। আচ্ছা আচ্ছা। প্রতিটা কর্নারে টিম হর্টন পাবেন। সো ওইখানে আমি জয়েন করি হচ্ছে 2015 অক্টোবরের 19 বা 20 তারিখ। আচ্ছা, ঠিক আছে। অল্প কয়েকদিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আমি জয়েন করি। সো ওইখানে কাজ করার আমার কিছু লাভ হয়েছে। ওকে। আমি এখানে কালচারটা শিখতে পারছি। আর 6-7 মাসে আমার ইংলিশ কমিউনিকেশন, যেটা আমাদের বাংলাদেশের কিছু কমিউনিকেশন, আমাদের কিছু প্রোনাউন্সিয়েশন থাকে যেগুলো ওরা বুঝতে পারে না, বা আমরা যেটা স্ট্রেট ইংলিশ বুঝি, আমাদের লিসেনিং এর প্রবলেম থাকে, সেটা আমার ক্লিয়ার হয়েছে ওইখানে কাজ করে। মানে ওখানে নেটিভ ইংলিশ যেহেতু অনেক লোক আসে, বিভিন্ন কান্ট্রির আসে, সেইটা এক হিসেবে আমার আমি তখন খুবই মানে কি বলবো, মানে কানাডিয়ান কালচারটা অ্যাডপ্ট করতে সুবিধা হয়েছে। ওই সময় একটু আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, কারণ এসে ওখানে কাজ করাটা হচ্ছে একদম আপনার টেবিল ক্লিনিং থেকে শুরু করে সবই করতে হয়। তো কাস্টমার সার্ভিস নোট নেন। এই যে এইখানে আমরা যেটা বারবারই আমি বলছি, ভাই আমার চ্যানেলে কিন্তু আমি আপনাদেরকে চকমকে ভিডিও বা চটকদার ভিডিও বানিয়ে দিব না। একজন আমি কানাডিয়ান, এখন সে আলহামদুলিল্লাহ, আপনার কি পিআর পাসপোর্ট পেয়েছেন? হ্যাঁ, পাসপোর্ট পাইছি আলহামদুলিল্লাহ। তো দেখেন, সে একজন কিন্তু পাসপোর্ট হোল্ডার, মানে এখন সে কানাডিয়ান সিটিজেন। যে যারা কানাডিয়ান সিটিজেন হয়ে গেছে, তারা কিভাবে লাইফটা লিড করতেছে, তাদের কষ্টের কথা শুনেন। স্টাডি করলাম। আচ্ছা। ইউনিভার্সিটিতে পড়াশোনা করলাম, শেষ করলাম। ওটা কি করছেন? মানে আমি এখানে শুরু করলাম ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ডাটা অ্যানালাইসিস কোর্স করলাম। কোর্স করছেন মানে ওটা কি মাস্টার্স নাকি? না, ওইটা হচ্ছে এটা বলে কন্টিনিউইং স্টাডি। আচ্ছা আচ্ছা, ওকে। সো ওইখানে আমি করলাম। ওইটা করার পরে আমি ওইটা বের হওয়ার পরে আমি জব পাইলাম। জবটা কিরকম ছিল, মানে কাজের ধরনটা কি আপনার? ওইটা আমি আসলে ডাটা অ্যানালাইসিস জব পাইনি তখন। আমি জাস্ট এন্ট্রি লেভেলে একটা জব করতাম একটা কোম্পানিতে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এ। ওকে। ইনভয়েসিং প্রসেস, সামথিং লাইক দ্যাট। সো এটা কিন্তু আমাদের দেশের মতো না যে আপনি অ্যাকাউন্টিং এ পড়লে আপনি অ্যাকাউন্টেন্ট হবেন বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন। হ্যাঁ, এখানে কিন্তু অনেক প্রফেশনাল জব আছে যেগুলা ইনবিল্ট। আপনি কানাডিয়ান যে পার্সপেক্টিভ, এইটার পার্সপেক্টিভ আর নিশ্চয় বাংলাদেশের পার্সপেক্টিভ মিলবে না, নাকি ভাবুন? না, ওকে। পেরোনে কোর্স করলাম।
আচ্ছা, আরেকটা পেরোলের কোর্স করলাম আমি, আরেকটা কলেজ মানে এখানে কন্টিনিউয়াস লার্নিং এর উপর আপনি ছিলেন। আমি পিসিপি করলাম, এটা হলো পেরোল কমপ্লায়েন্স প্র্যাকটিশনার। এটা কমপ্লিট করলে ওরা একটা লাইসেন্স দেয়, আমি মানে সার্টিফাইড পেরোল কমপ্লায়েন্স প্র্যাকটিশনার এখানে। সো ওইটা নেওয়ার পরে আমি আবার আর কোম্পানি জয়েন করলাম অ্যাজ এ পেরোল অ্যানালিস্ট হিসেবে। পেরোল অ্যানালিস্ট, ওকে। সো ওইখান থেকে আমি এখন আরেকটা কোম্পানিতে আছি, সেখানে আমি ওদের অ্যানালাইটিক্যাল সব দেখি। আমি অ্যাকাউন্টস পেয়েবল থেকে শুরু করে পেরোল, ফুল সাইকেল পেরোল যেটা, সেটা আমি ওদের দেখি। ওখানে আমি টিম লিডার হিসেবে আছি। আর মাশাআল্লাহ, গ্র্যাজুয়ালি কিন্তু উনি স্টাডি করে উনি ধৈর্য ধরছে, উনি নিজেকে সবসময় আপলিফট করার ওনার মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল। আবু, আপনার স্পাউস কে আপনি কবে আসেন বিয়ে করে? আপনার ওয়াইফকে কবে নিয়ে আসতে ও পারেন? আসে হচ্ছে 2000, আমি আসি 2015-তে, আমি তারপর ব্যাক যাই 2016-র শুরুর দিকে আমি চলে যাই, মার্চে এপ্রিলে বিয়ে করি। ও তারপরে এসে আমি অ্যাপ্লাই করার পরে 2017-তেও আসে। মানে 1 বছর লাগছে আপনার? হ্যাঁ, আমি এইসব ডকুমেন্টস আসলে ওর পুরো ফুল প্রসেসটা কমপ্লিট হতে লাগছে 3 মাস। ওকে, স্পাউস ভিসা খুবই আচ্ছা, ইজি এখানে। আর আপনার তো এক ছেলে? হ্যাঁ, একটা ছেলে। ও তো এখানে এসে ও ওইখানেই বর্ন হয়েছে, এখানে। এখন ওর আগামী বছর স্কুলের নিয়মটা একটু বলেন, যদিও যেটা আমাকে বলছেন একটু আগে। আচ্ছা, এখানে হচ্ছে ওরা স্কুল হচ্ছে যে বছরে বেবি 4 বছর হবে, এটা হইতে পারে তারা এখন 4 বছর হয় নাই, সেই বছরে ওরা স্কুলে যাবে। সেপ্টেম্বর থেকে স্কুল শুরু হয়। এটা হচ্ছে কেজি 1। ডে কেয়ার অনেক এক্সপেন্সিভ। আচ্ছা, যদি একটু ধারণা দেন আমার, জাস্ট এখন একটু কমছে, বাট আমি যখন শুরু করছি সেটা হচ্ছে 2 বছর আগে থেকে ডে কেয়ার, তো ওই সময় $1500 পার মান্থ $1500 ছিল। এখন এটা একটু কমে গেছে। আর এখন যেটা বলছিলেন, এখন কানাডা আমার অন্টারিওতে বা টরন্টোতে এখন মিনিমাম পেমেন্টটা কত? এখন হচ্ছে 1665। এটা কততে যাবে আপনি বলছিলেন? এইটা অক্টোবর থেকে হয়ে যাবে 1720। এটা 1720 যাবে। আচ্ছা, কিন্তু আপনি বলছিলেন যে এটাতে আপনার কোনো উপকার হচ্ছে না। হ্যাঁ, এইটা হচ্ছে আসলে মিনিমাম ওয়েজ, যারা নিউ কামার, যারা এসে ইনিশিয়াল জব করবে তাদের জন্য ঠিক আছে। আচ্ছা, তারপর এটা দিয়ে আসলে চলা টাফ, তারপর কিছুটা তো বাড়ছে, মানে যারা নিউ কামার তাদের জন্য এটা উপকার। হ্যাঁ, টরন্টো সিটিতে আপনার বাসা ভাড়াটা কত? এখন আমার বাসা ভাড়া হচ্ছে $2300। 2300 টাকা, মানে 2300 ক্যাড। হ্যাঁ, এখানে মানে টাকা মানে হচ্ছে এখানে ভাই ক্যাড, তাই না? এখানে আমরা যেহেতু বাঙালি, আমরা টাকা বলি, এখানে টাকা মানে হচ্ছে ক্যাড। মানে এখানে যে উনি বলছে 2300 টাকা, দ্যাট মিন্স 2300 ক্যাড। আচ্ছা, তারপর আপনার বাচ্চার স্কুলের পড়াশোনা তো ফ্রি নাকি? হ্যাঁ, স্কুল ওদের ফ্রি, ওদের স্কুল, কিন্তু এর আনুষঙ্গিক কি করে? স্কুল নয় ফ্রি, কিন্তু তো আনুষঙ্গিক খরচ কস্ট আছে। ওকে, হ্যাঁ, এখানে একটা আছে, আপনি যখন ডে কেয়ারে যদি যায়, আপনার যে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত যদি আপনি ইনকাম থাকে, মানে লো ইনকাম বলে বা মিড ইনকাম বলে, তারা সাবসিডিতে অ্যাপ্লাই করতে পারে, গভর্নমেন্ট সাবসিডি। তো হ্যাঁ, ওইটা দেখাইতে হয় যে আমাদের ইনকাম এই, আমার হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ আমরা জব করি, আমার বেবি ডে কেয়ারে যায়, তখন ওরা একটা অ্যামাউন্ট কমায় দেয়, ওয়েভ করে দেয়। হ্যাঁ, ডে কেয়ার আপনি পে করবেন, আপনার ধরেন 30% বা 40% পে করলেন, 60% গভর্নমেন্ট পে করে দেবে। তো এখানে অনেকে এসে বলে যে বাচ্চার জন্য সরকার আসলেই নাকি অ্যালাউন্স দেয় $500-600। ওইটা বেজ অন ইনকাম, ওইটা অনলি ফর পিয়ার হোল্ডার। কানাডাতে একজন যদি থাকতে চায়, ধর আমি সিঙ্গেল আসলাম, বউ বাচ্চা আনলাম না, আমি পড়াশোনাও করলাম না, আমি ধরো একদম মিনিমাম ওই যেটা কাজ জোগাড় করলাম, তাতেও আমার মানে থাকা খাওয়া সহ একজনের এখন টরন্টোতে কত টাকা লাগতে পারে? কত ডলার? আমরা যদি ভেঙে বলি, তাহলে বাসা ভাড়া যদি আপনি ধরেন শেয়ার করে থাকেন কোথাও কারোর সাথে, মিনিমাম $500। $500। হ্যাঁ, ঠিক আছে, $500 বাসা, এই কথা। $500। আপনার খাবার খরচ কিছু না হলেও, যদি বাংলাদেশি খাবার না খান, বাংলাদেশি খাবার খাইলে খরচ বেশি। বাংলাদেশি খাবার খেলে খাবার খরচ বেশি, প্লিজ নোট। কারণ এগুলো খরচ বেশি। আপনি মুরগি কিনলে সস্তা পাবেন, সবজি কিনলে দাম বেশি পাবেন। লাল শাক আপনি কিনলে $11, মুরগি আপনি $11 দিয়ে, ছোট্ট একটা লাল শাক আড়ি পাবেন $11, $8, $9 এরকম। একটা মুরগি পাবেন আপনি $8, $9 দিয়ে। ওকে, তার মানে শাকের থেকে মুরগির দাম কম। সেটা তো আপনার মিনিমাম $350 থেকে $400 আরো বেশি। ওকে, তাহলে 400 ধরলাম, খুবই নরমালি খাবার। তাহলে 500 আর 400 হচ্ছে $900। আপনার হচ্ছে ট্রান্সপোর্টেশন। এখন পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ যদি করে, গাড়িটা যদি না থাকে, গাড়িতে থাকার প্রশ্নই আসে না। গাড়ি
তাহলে ওইখানে আপনার $200 থেকে $300। 200 থেকে 300। আচ্ছা আমরা কমাই ধরলাম 200ই ধরলাম। হ্যাঁ, তারপরে টেলিফোন, ইন্টারনেট বিল, মোবাইল বিল। টেলিফোন আপনার যদি ফোন এখানে অনেক, ধর আমি টেলিফোন বাদ দিলাম, আমার তো সেল ফোন, আমার তো একটা নিজের ফোন আছে, তো আপনি একটা সিম নিতে হবে। হ্যাঁ, সিম নিতে হবে আপনি $30, $35। 30 থেকে $35 প্রথমে। আমি গতকালকে সিম কিনলাম, আমার কিন্তু $33 লাগছে। যদি সে সেল ফোন না নেয়, কোনো কিছু না নেয়, 35। আচ্ছা, তারপর আর কি আনুষঙ্গিক খরচ আছে? আমি যদি হসপিটালে যাই তাহলে আমার সব ফ্রি, বাট আমি আউটসাইড যত ওষুধ কিনতে হবে সব আমার টাকা দিয়ে কিনতে হবে, এবং এই ওষুধের কস্ট এখানে অনেক বেশি। যখন হসপিটাল অ্যাডমিট হলেন ওইখানে সব ট্রিটমেন্ট আপনার ফ্রি। ওকে, ফাইন। ওইখানে আপনার যত ওষুধ লাগুক, সার্জারি লাগুক, পিআর এর জন্য, পিআর এন্ড সিটিজেনের জন্য সবকিছুই ফ্রি। ওকে, তার জন্য। বাট আপনার যখন আপনার সাপোজ মাইগ্রেনের ব্যথা, সেটার জন্য একটা আপনার ওষুধ কিনতে হবে, সে ডাক্তার প্রেসক্রাইব করলো। যেমন আমার ওয়াইফের জন্য ওষুধ দিই, ওর 30 ট্যাবলেট লাগে। ওকে, 30 ট্যাবলেটের দাম হচ্ছে $450। $450 মানে তোমার 1 মান্থ ও 30 ট্যাবলেট প্রতিদিন একটা করে খেতে হয়। প্রতিদিন একটা করে খেতে হয় না, ও মাথা ব্যথা হলেই খায়, ওর মাথা ব্যথা রেগুলারই থাকে। সো $450। বাট আমার হচ্ছে আমার কোম্পানি আমার ইন্স্যুরেন্স কভার করে, আমার কোম্পানি আমাকে দেয়, কিন্তু সবাই তো এটা পাচ্ছে না। ওকে, সো আমার এর জন্য ও পেটা করতে হয় না, আমার 80% আমার কোম্পানি পে করে দেয়, আর 20% আমার পে করতে হয়। অন্টারিওর হাইজিনে তো ক্রাইসিস হলো কেন? কি অতিরিক্ত ভিজিটর বা টুরিস্ট আসার কারণে, বা এইটা একটা কারণ যে অতিরিক্ত এখন যেমন রেন্ট এত বেড়ে গেছে কেন? হ্যাঁ, এখানে অনেক মানুষ চলে আসছে, যে অন্টারিওর উপর ওভার পপুলেটেড এখন ওভার পপুলেটেড, যেখানে আগে মানুষ পাওয়া যেত না, সেখানে এখন একটা বাসা, যেটা আমি যখন 2015-তে বাসা ভাড়া নেই, মানে আমি তো 15-16 আপার সাথে ছিলাম, 17 থেকে আমি আলাদা থাকি। সে 17-তে তখন আমি 2 বেডরুমের বাসা আমি $900 থাকছি। $900। এখন আমি 1 বেডরুমের বাসা নিয়ে থাকতেছি। মানে আপনি 2 বেডরুমের বাসা ওই সময় নিয়েছিলেন? হ্যাঁ, ওই সময়। কিন্তু এখন আমি উল্টা, আপনি 1 বেডরুমের ছোট বাসা চলে আসেন। আমি কারণ আমার অফিসের কাছে বাসা নিয়েছি, আমি কাছাকাছি হয়, সো আমি ডাউনটাউনের দিকে চলে আসছি, মানে মিরসরাই ডাউনটাউনের দিকে। সো এখানে বাসা ভাড়া একটু বেশি। 1 বেডরুমের বাসা নিয়ে আমি $300 দিয়ে থাকি। এরকম ভাড়া কখনোই ছিল না। তুলনা করলে বলি, আমি ব্রেড কিনছি এখানে 2015, 16, 17 সেন্টসে, বিলো ডলার। এখন আপনার একটা ব্রেড $3.27। ও মাই গড, মানে কি তাতে প্রায় 3.5 গুণ 4 গুণ বাড়ছে বলা যাচ্ছে। আচ্ছা, টিম হোটেল তো এখানে অনেক বিখ্যাত। আমরা এরকম টং দোকানে, বাংলাদেশে টং দোকান আর এখানকার টিম হোটেল। তো টিম হোটেলের কফিটা কেমন হয়েছে দাম? এখন 1.67 সামথিং লাইক দ্যাট, মানে একটা মগ, স্মল কাপ। এটা আগে কত ছিল? এইটা ছিল ধরুন 2 বছর আগে কত ছিল? 2 বছর আগে ছিল $2 ছিল। 2 বছর আগে $1 ছিল। আচ্ছা, ডলার সামথিং, $5.15 বা 10 সেন্টস। আচ্ছা, এখানে ডলার ছিল বলতে এই যে ডলার উনি বলছি, এটা মানে মিন্স করে হচ্ছে কি $1, রাইট? হ্যাঁ, $1। কমপক্ষে $1800 থেকে $2000 অন্টারিওতে লাগে, মিনিমাম লাগবে চলাফেরার জন্য। আমরা একটু আগে হিসাব করলাম। আমার এখান থেকে আমি কোথাও সেভিং করতে পারতেছি না বা কিছু করতে পারতেছি না। আমার যে 70,000 ইনকাম থাকে, আমি সেই লাইফটা মেনটেন করে চলছি। আর একটা ভালো পয়েন্ট, আমি গত 4-5 বছর এত হোমলেস অন্টারিওতে যে আমার সিটি হচ্ছে মিসাগা, এইখানে আমি কখনো ওই বাইরে মানুষ থাকতে দেখিনি। ওকে, গত বছর থেকে আমি দেখতেছি এখানে বিশাল একটা জায়গা নিয়ে ওরা বাইরে থাকছে মানুষ। টাইম তো প্রচুর বেড়ে গেছে, ক্রাইমও বাড়ছে, অনেক, যেটা আগে ছিল না। আসলে আপনার থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানলাম, মানে একদম যেটা জেনুইন প্র্যাকটিক্যাল তথ্য। আমরা আসলে অনেক দেশ থেকে অনেক কিছু আসে, অনেক স্বপ্ন নিয়ে আসে। কানাডা অনেক শান্তির দেশ, মানে কোনো রেসিজম নাই। আপনার কোয়ালিফিকেশন থাকলে আপনি এখানে হোয়াইট কলার জব বলে কোনো কিছু নেই। ওকে, জব ইজ জব। আপনি কম্পিট করতে পারেন সবার সাথে। ওকে, ফাইন। যার কোয়ালিফিকেশন আছে, যার সবকিছু আছে, সে অবশ্যই তার পিআর নিয়ে আসা উচিত। ওকে, 1 নাম্বার পয়েন্ট। সে যদি আমার কোয়ালিফিকেশন আছে, আমার পিআর হয় নাই, স্টাডি পারমিট বেস্ট অপশন, সেকেন্ড বেস্ট অপশন। সেকেন্ড মানে ফার্স্ট বেস্ট অপশন হচ্ছে পিআর। ঠিক আছে, আমরা পিআরটা ডিফিকাল্ট হয়ে গেছে, তাহলে সেকেন্ড বেস্ট অপশন হচ্ছে কি স্টাডি পারমিট। স্টাডি পারমিটে যখনই আসবে সে সাথে তো ওয়ার্ক পারমিটে পাচ্ছে। সে কম মিনিমাম তো 20 আওয়ার্সের কাজ, মানে 20 আওয়ার্স কাজ করতে পারতেছে উইকলি। সো এখানে হচ্ছে একটা সার্ভাইভাল তো করতে পারবে। আচ্ছা, আমি কম্পেয়ার করে বলতে পারি ইন্ডিয়া, আমাদের পাশের দেশ। ইন্ডিয়া থেকে যারা আসতেছে ওরা এত ট্যালেন্টেড, কারণ ওরা চিন্তা ভাবনা আলাদা। আমাদের চিন্তা ভাবনা এক ধরনের, ওদের চিন্তা ভাবনা সত্যি আলাদা। যতই খারাপ বলি আর যাই করি, ওরা কম্পিট করতেছে। আমাদের বেশিরভাগ জব ফিল্ড ওরা নিয়ে নিতেছে, কারণ হচ্ছে ওদের চিন্তা ভাবনাই সত্যি
আলাদা। ওরা এই ভিজিটর ভিসায় আসতেছে না, কিন্তু ওরা আসতেছে স্টুডেন্ট ভিসা এসে কাজও করতেছে, করে কোর্স শেষ করে সে ওই ট্র্যাকে একটা জব করে ম্যানেজ করতেছে। উইদিন 2 ইয়ার্স 3 ইয়ার্স আলহামদুলিল্লাহ সে একটা জায়গায় এসে মোটামুটি জায়গায় আসতেছে, সে পিআর মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আসলে পিআর পাওয়া। আমার সাবজেক্ট ছিল স্ট্যাটিস্টিক্স, আমি জব করছি ব্যাংকে, এখানে এসে আমি করলাম ডাটা অ্যানালাইসিস, করলাম কোয়ালিটিতে কাজ, করলাম কাস্টমার সার্ভিসের কাজ, এখন করছি অ্যাকাউন্টিং পেরোল এন্ড অ্যাকাউন্টিং পেয়েবল এন্ড পেরোল। মানে ক্যারিয়ার ইচ্ছা করলে এখানে ডাইভার্সিফাই করা যায়। ডাইভার্সিফাই কেউ সেম ট্র্যাকে থাকে না, যখন যেটা মনে হয় যে ওকে এদিকে আমার ফিউচার ভালো, আমি ক্যারিয়ার করতে পারি, তাহলে আমি ওখানে মুভ করি। দেখেন তাহলে আপনারা বুঝেন যে উনি কিন্তু কফি শপে, উনি যেটা বললেন কফি শপে কাজ করছেন, মানে কফি মেক করছেন, টেবিল ক্লিন করছেন, সব কিছু করছেন, কিন্তু এখন তো উনি ডাটা অ্যানালাইসিস করছেন, পেরোল অ্যানালাইসিস করছেন, এবং উনি একজন সার্টিফাইড প্রফেশনাল এটার উপরে। লেবার ভিসা বলে তো কিছু নাই, আমাদের দেশে অনেকে বলে ফ্রুট পিকার, লেবার ভিসা, এগুলো তো কিছু নাই। এখানে যিনি প্লাম্বার বুচার হিসেবে আসবেন তাকেও মিনিমাম IELTS 5 উঠে তারপরে আসতে হবে, রাইট? যদি লিগালি এস্টাবলিশ হয়ে যায়, কানাডা ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটি, রাইট? ল্যান্ড অফ অপরচুনিটি, ল্যান্ড অফ অপরচুনিটি। এটাই হচ্ছে কানাডিয়ান লাইফ। সবার জন্য শুভকামনা। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।